হ্যালো ক্লাস 8 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে। শুধুমাত্র নমুনা প্রশ্নপত্র বললে ভুল হবে, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তর পর্ব। তাই তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলো শুরু করা যাক। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যে টেস্ট, এই টেস্টে কিন্তু পরীক্ষার মান থাকবে 50 মার্কস এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখো একার দাগে খেয়াল করো, একার দাগে কিন্তু তোমাদের টেক্সট থেকে কিন্তু লাইন কিন্তু তুলে নেওয়া হবে। দেখো এখানে কিন্তু 5 সেপ্টেম্বর থেকে কিছু লাইন কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং তার সাপেক্ষে কিন্তু প্রশ্ন উত্তর করা হয়েছে। দেখো তোমাদের কিন্তু 5 থেকে লেসন কিন্তু 8 অবধি কিন্তু সেকেন্ড সামেটিভ কিন্তু থাকবে। তো চলো দেখে নেওয়া যাক। এটা কিন্তু 5 সেপ্টেম্বরের লাইন, তোমরা আশা করি টেক্সটে পড়েইছো, তাই কিন্তু টেক্সটটা পড়ে কিন্তু আমি অযথা সময় আর নষ্ট করছি না, একদম উত্তরপত্রে যাচ্ছি। দেখো প্রথম কি বলা হয়েছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। দেখো এখানে বেশ কয়েকটা দেখো অপশন রয়েছে, যেটা সঠিক হবে সেটা কিন্তু আমাকে লিখতে হবে। হোয়াট ডিড সেপ্টেম্বর হিয়ার বিহাইন্ড হার ইয়ার? তার কানের পিছনে 5 সেপ্টেম্বর কি শুনেছিলেন? দেখো আ টুইট টুইট অফ আ বার্ড, একটা পাখির টুইট টুইট শব্দ। দেখো নেক্সট বলা হচ্ছে 2 নম্বরে, হোয়াট ডিড সেপ্টেম্বর ডিসাইড টু ডু উইথ দ্য বার্ড? দেখো পাখিটাকে নিয়ে 5 সেপ্টেম্বর কি ঠিক করেছিলেন, ডিসাইড করেছিলেন? পুট ইট ইন আ কেজ, খাঁচার মধ্যে পাখিটাকে পুড়ে রাখবে। 3 নম্বর দেখো, হোয়াই ডিড সেপ্টেম্বর পুট দ্য বার্ড ইন দ্য কেজ? তো খাঁচার মধ্যে সেপ্টেম্বর কেন রাখলো পাখিটাকে? না তো টু কিপ ইট সেফ ফ্রম মামিজ ক্যাট। তখন মামির ক্যাট থেকে কিন্তু বিড়ালটা এই তোমার পাখিটাকে সেফ রাখার জন্য। 4 নম্বরে দেখো, হোয়াট ডিড দ্য বার্ড সে আফটার ইটিং সাপার? তো সাপার কথা মনে হচ্ছে সন্ধ্যাকালীন যে খাবার বা সন্ধ্যা ভোজ, সেটাকে বলা হচ্ছে সাপার। দেখো সন্ধ্যার খাবার খেয়ে পাখিটা কি করেছিল, ঠিক আছে? হোয়াট ডিড দ্য বার্ড সে, পাখিটা কি বলেছিল? দেখো কি বলেছিল না তো, আই উইল সিং নাও, আমি এখন গান করব, এই কথা কিন্তু বলেছিল। নেক্সট কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এটা কিন্তু টেক্সট থেকে, অর্থাৎ যে টেক্সটটা আমরা পড়লাম এখনই, সেই টেক্সট থেকে কিন্তু তথ্য নিয়ে ফিল আপ করতে হবে। সেপ্টেম্বর হার্ড আ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। দেখো তার ঠিক কানের পিছনে একটা টুইট টুইট শব্দ কিন্তু শুনেছিল। নেক্সট কি বলছে দেখো, দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু বিং কট। পাখিকে কিন্তু সেপ্টেম্বর ধরে, প্রায়শই ধরে। দেখো তাকে ধরা এই যে ব্যাপারটাতে কিন্তু ইউজড হয়ে গেছিল, অর্থাৎ অভ্যস্ত হয়ে পড়েছিল। তাই যখন খাঁচায় ঢোকানোর আগে যখন তাকে ধরলো, সে কিন্তু কিছু মাইন্ড করেনি। দেখো সেপ্টেম্বর পুট দ্য বার্ড ইনটু আ কেজ। দেখো এটা খাঁচার ভেতরে সেপ্টেম্বর কিন্তু তাকে রেখেছিল, পাখিটাকে রেখেছিল, অ্যান্ড শাট দ্য ডোর, এবং দরজা কিন্তু বন্ধ করে দিয়েছিল। দ্য বার্ড বিগ্যান টু সিং আফটার ইটিং সাপার। দেখো সন্ধ্যাকালীন যে খাবার, সেই খাবার খাওয়ার পরে পাখিটা কিন্তু গান করতে শুরু করেছিল। নেক্সট কি রয়েছে দেখো, দুই দাগে কি রাখো, 2 দাগে কিন্তু টেক্সচুয়াল যে তোমাদের কবিতা রয়েছে, সেই কবিতা থেকে কিছু কিন্তু লাইন কিন্তু নেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু পরীক্ষায় দেবে, ঠিক আছে? এবং তার সাপেক্ষে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। দেখো যেহেতু তোমরা আগেই পড়েছো, তাই কিন্তু কবিতাটা আর আমি পড়ছি না দ্বিতীয়বার। চলো আমরা ডাইরেক্ট অ্যান্সার যাই। দেখো কি বলছে, হাউ ইজ দ্য সি ডেসক্রাইবড ইন দ্য পোয়েম? দেখো কবিতায় সমুদ্রকে কেমনভাবে বর্ণনা করা হয়েছে। ডেসক্রাইব কথার অর্থ হচ্ছে বর্ণনা করা। দেখো দ্য সি ইজ ডেসক্রাইব, দেখো সমুদ্রকে বর্ণনা করা হচ্ছে কিভাবে? অ্যাজ হাংরি ডগ। কি বলছে, কেমন ডগ? না তো ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে। জায়েন্ট অ্যান্ড গ্রে, দেখো সমুদ্র যেহেতু বিশাল বড় হয়, ধূসর রঙের বলা হচ্ছে গ্রে, উইথ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শাগি জাওয়া। কি বলা হয়েছে, একদম ধারালো দাঁত, ঠিক আছে, এবং তার রোম হর্ষকর একটা জ্বর রয়েছে, চোয়াল রয়েছে। ওকে, নেক্সট দেখো, হোয়াট অ্যাক্টিভিটিস ডাজ দ্য সি ডু পারফর্ম ইন দ্য পোয়েম? দেখো এই কবিতায় কোন কার্যকলাপ সমুদ্র সম্পাদন করে? দ্য সি রোলস অন দ্য বিচ অল দ্য ডে। দেখো সমুদ্র কি করে, তো সমুদ্র সৈকতে বা উপকূলে কিন্তু আছড়ে আছড়ে পড়ে। দেখো নজ অ্যাট দ্য স্টোন অ্যান্ড মোনস লাইক আ জায়ান্ট ডগ। দেখো যখন পাথরে আঘাত করে, তখন তাকে একটা সাউন্ড ক্রিয়েট করে, ঠিক আছে? তাহলে মনে হচ্ছে সমুদ্র একটা কি করছে না তো, মন করছে। দেখো দুঃখ প্রকাশ করছে, যেমন কি একটা জায়ান্ট ডগের মতো, একটা বিশাল তোমার একটা কুকুরের মতো। ওকে, নেক্সট দেখো ট্রু ফলস দেওয়া হয়েছে। চলো আমরা ট্রু ফলসটা এক এক করে দেখে নেব। দ্য সি ইজ পোর্ট্রেড অ্যাজ আ ফ্রেন্ডলি অ্যান্ড জেন্টল ক্রিয়েচার ইন দ্য পোয়েম, এটা ফলস। নেক্সট দেখো 2 দাগে, দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য সি অ্যাজ হ্যাভিং গ্রিজি প, এটা ফলস, ঠিক আছে? নেক্সট দেখো কি বলা হয়েছে, আনসিন। দেখো কি বলছে,
চলো আমরা প্যাসেজটা পড়ে নিই। প্যাসেজটা পড়ে নিয়ে কিন্তু তার রেসপেক্টে কিন্তু আমরা আনসার করব। দেখো দ্য অ্যামাজন, দেখো অ্যামাজন জঙ্গলের কথা তোমরা প্রত্যেকেই পড়েছো। অ্যামাজন যে বর্ষা বন, দ্য অ্যামাজন রেন ফরেস্ট, ঠিক আছে, is known as the lungs of the earth because it produces about 20% of world's oxygen, ঠিক আছে। দেখো অ্যামাজন যে রেন ফরেস্ট এটা কিন্তু পরিচিত পৃথিবীর ফুসফুস হিসেবে। কেন? না তো অ্যামাজন জঙ্গলটাই একাই কিন্তু 20% পৃথিবীর কিন্তু অক্সিজেন প্রডিউস করে। দেখো কি বলছে, স্প্যানিং ওভার 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার্স। দেখো কি বলছে, এই অ্যামাজন যে বর্ষা বন এটা কিন্তু বিস্তৃত কীভাবে, কতটা, 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। ইট ইজ হোম, কি বলছে, টু অ্যান ইনক্রেডিবল ডাইভার্সিটি অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড প্ল্যান্টস। দেখো বিভিন্ন যে জীব বৈচিত্র্য রয়েছে, উদ্ভিদ বৈচিত্র্য রয়েছে, তার কিন্তু এটা একটা ন্যাচারাল হ্যাবিটেট, বাসস্থান। দ্য ফরেস্ট ইজ প্রাইমারিলি লোকেটেড ইন ব্রাজিল। দেখো প্রাথমিকভাবে এই ফরেস্টটা কিন্তু ব্রাজিল অবস্থিত, বাট ইট অলসো এক্সটেন্ডস, কিন্তু এই যে জঙ্গল, এই জঙ্গলে আরও প্রসারিত কোথায়, ইন্টু সেভারেল আদার সাউথ আমেরিকান কান্ট্রিজ। যেমন বিভিন্ন অন্যান্য যে দক্ষিণ আমেরিকার যে কান্ট্রিজ রয়েছে, যেমন পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, এগুলোতেও কিন্তু এই জঙ্গল কিন্তু এক্সটেন্ডেড হয়ে রয়েছে, এটা প্রসারিত হয়ে রয়েছে। ইট প্লেজ আ ভাইটাল রোল ইন রেগুলেটিং আর্থস ক্লাইমেট। দেখো পৃথিবীর যে তোমার যে আবহাওয়া, সেই আবহাওয়ার যে চেঞ্জিং পরিবর্তন, সেই পরিবর্তনে কিন্তু একটা ভাইটাল রোল বা মুখ্য ভূমিকা কিন্তু পালন করে। বাই অ্যাবজর্বিং কার্বন ডাই অক্সাইড অ্যান্ড রিলিজিং অক্সিজেন। দেখো কার্বন ডাই অক্সাইড শোষণের মাধ্যমে এবং অক্সিজেন রিলিজের মাধ্যমে। ওকে, নেক্সট দেখো বলছে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য অ্যামাজন ফেসেস থ্রেটস। দেখো অ্যামাজন জঙ্গল বর্তমানে কিন্তু একটা থ্রেট বা আতঙ্কের সম্মুখীন হচ্ছে কেন, ফ্রম ডিফরেস্টেশন, জঙ্গল ধীরে ধীরে কেটে ফেলছে, ঠিক আছে, ইললিগাল লগিং, মানে অবৈধভাবে গাছ কেটে নেওয়া হচ্ছে, অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তন, উইচ এন্ডেঞ্জার ইটস রিচ বায়োডাইভার্সিটি। দেখো যেটা কিন্তু এই যে তার যে ন্যাচারাল যে ডাইভার্সিটি রয়েছে বা বৈচিত্র্যতা রয়েছে, সেটাকে কিন্তু বিপদাপন্ন করেছে। কনজারভেশন এফার্টস আর ক্রুশিয়াল টু প্রোটেক্ট দিস ভাইটাল ইকোসিস্টেম ফর ফিউচার জেনারেশন। দেখো ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে, সেই ভবিষ্যৎ প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, তাহলে কিন্তু এই জঙ্গলকে কিন্তু রক্ষা করতে হবে। দেখো মেনি অর্গানাইজেশনস অ্যান্ড গভর্নমেন্টস আর ওয়ার্কিং টুগেদার টু স্টপ ইলিগাল অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রমোট সাস্টেনেবল প্র্যাকটিস ইন দ্য রিজিয়ন। দেখো অনেক বিভিন্ন সংস্থা রয়েছে এবং বিভিন্ন যে গভর্নমেন্টস, তারাও কিন্তু একসাথে চেষ্টা করছে যে অবৈধ যে কার্যকলাপ, সেই অবৈধ কার্যকলাপকে দেখো একদম নষ্ট করে দিতে, যাতে করে এই ফরেস্টটাকে রক্ষা করা যায়। আশা করি তোমাদের এই আনসিনটা বুঝতে পেরেছো। চলো এবার প্রশ্নের উত্তরগুলো এক এক করে আমরা জেনে নেব। দেখো হোয়াট ইজ দ্য অ্যামাজন রেন ফরেস্ট কল্ড। দেখো অ্যামাজন রেন ফরেস্টকে কি বলা হয়? দ্য অ্যামাজন রেন ফরেস্ট ইজ কল্ড দ্য লাংস অফ দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস বলা হয়। নেক্সট দেখো, where is the Amazon rainforest mainly located? The Amazon rainforest is mainly located in Brazil. Next দেখো, why is Amazon important for Earth's climate? The Amazon is mainly important as it absorbs carbon dioxide and releases oxygen. তো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, ঠিক আছে, তার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো বলছে হোয়াট আর দ্য থ্রেটস ফেসিং দ্য অ্যামাজন। দ্য অ্যামাজন ইজ, দেখো কি বলছে, দ্য ফেসিং, কি ফেসিং করছে, দ্য ফেসিং দ্য থ্রেটস অফ। দেখো এখানে একটু অ্যাড করে নিতে হবে, কোনো কারণবশত টাইপ করতে ভুল হয়ে গেছে। দেখো অ্যামাজন ইজ ফেসিং, দেখো ফেসিং দ্য থ্রেটস অফ, তারপরে কিন্তু লিখতে হবে ডিফরেস্টেশন, ইললিগাল লগিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এটা কিন্তু লিখতে হবে। ওকে, তো এখানে কি লিখে নেব, দ্য অ্যামাজন ইজ ফেসিং দ্য থ্রেটস অফ, ঠিক আছে, এখানে ফেসিং কথাটা লিখবো, এই কথাটা লিখবো, তারপরে লিখবো কি না, তো দ্য থ্রেটস অফ এরপরে এটা লিখবো। ওকে, নেক্সট হচ্ছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো আমরা ব্ল্যাঙ্কসগুলো পূর্ণ করবো, এটা কিন্তু আনসিন থেকে দেওয়া হয়েছে। The Amazon rainforest produces about 20% of world's oxygen. পুরো পৃথিবীর 20% অক্সিজেন কিন্তু এখানে প্রডিউসড হয়। ইট কভার্স ওভার 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। তো অ্যামাজন জঙ্গলটা ছড়িয়ে রয়েছে কত কিলোমিটার জুড়ে? 5.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। দ্য ফরেস্ট ইজ মেইনলি ইন ব্রাজিল। দেখো প্রধানত কিন্তু ব্রাজিলেই কিন্তু এই জঙ্গলটি রয়েছে। কনজারভেশন এফার্টস হেল্প প্রোটেক্ট দ্য বায়োডাইভার্সিটি অফ অ্যামাজন, ঠিক আছে। দেখো এই যে জীব বৈচিত্র্যতা রয়েছে, ডাইভার্সিটি রয়েছে বা বায়োডাইভার্সিটি রয়েছে, সেটা কিন্তু রক্ষা করতে হবে কীভাবে? অর্থাৎ কনজারভেশনের মাধ্যমে, সংরক্ষণের মাধ্যমে। চলো আমরা ভোকাবুলারি ফাইন্ড করি। এই যে আনসেন প্যাসেজটা আমরা পড়লাম, দেখো বায়োডাইভার্সিটি মানে কি ভ্যারাইটি অফ লাইফ, ডিফরেস্টেশন মানে কাটিং ডাউন ট্রিজ, ইকোসিস্টেম মানে যে কমিউনিটি অফ লিভিং থিংস। ওকে,
আশা করি বোঝা গিয়েছে। দেখো এবার কিন্তু ট্রু ফলস রয়েছে। দেখো ট্রু ফলসে দেখো অ্যামাজন রেন ফরেস্ট প্রডিউস অ্যাবাউট 20% অফ ওয়ার্ল্ডস অক্সিজেন, এটা ট্রু। দ্য অ্যামাজন রেন ফরেস্ট ইজ প্রাইমারিলি লোকেটেড ইন ভেনেজুয়েলা, এটা ফলস। দ্য অ্যামাজন প্লেজ আ সিগনিফিক্যান্ট রোল ইন রেগুলেটিং আর্থস ক্লাইমেট বাই অবজার্ভিং কার্বন ডাই অক্সাইড, এটা ট্রু। নেক্সট দেখো ডিফরেস্টেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ আর থ্রেটস ফেসিং দ্য রেন ফরেস্ট, ঠিক আছে, অ্যামাজন রেন ফরেস্ট, ট্রু। কনজারভেশন এফার্টস আর আননেসেসারি বিকজ অ্যামাজন রেন ফরেস্ট ইজ নট এনজেন্ডার, এটা ফলস। ওকে, এবার চলো আমরা গ্রামার এবং ভোকাবুলারি এক এক করে দেখে নেব। দেখো নন্দিনী সেড টু মি উইল ইউ কাম হিয়ার টুমরো, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। যেহেতু দেখো ইন্টারোগেটিভের ন্যারেশন চেঞ্জ, তাই কিন্তু রিপোর্টিং ভার্বটাকে কিন্তু কী করতে হলো, সেটুটাকে চেঞ্জ করে আস্ক করতে হয়েছে। নন্দিনী আস্কড মি, তবে দেখো এখানে যেহেতু ডাব্লিউএইচ নাই, ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাতাম, ডাব্লিউএইচ না থাকলে ইফ কিংবা হয়ে বসাতে হবে। দেখো ইফ আই উড গো দেয়ার নেক্সট ডে, দেখো টুমরো থাকলে তার নেক্সট ডে করতে হবে, আর কাম থাকলে গো করতে হয়, এটা কিন্তু নিয়ম। নেক্সট কি রয়েছে দেখো, এটা চেঞ্জ দ্য ভয়েস। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন দ্য ব্যাটেল, দেখো হিজ রয়্যাল সোর্ড হ্যাড বিন লস্ট বাই কিং আর্থার ইন আ ব্যাটেল, এই যে ভয়েস চেঞ্জ। নেক্সট দেখো বলছে কি দ্য ডন ব্রোক সেপ্টেম্বর ওয়াজ অ্যাওকেন বাই দ্য লিটল বার্ড কলিং হার, দেখো উষাকাল হলো এবং সেপ্টেম্বরকে কে যা ডাকলো, পাখিটা কিন্তু তার ডাকের মাধ্যমে কিন্তু জাগিয়ে তুললো, এটাকে জয়েন করলে কিন্তু এটা হবে হোয়েন দ্য ডন ব্রোক, যখন উষাকাল হলো, সেপ্টেম্বর ওয়াজ অ্যাওকেন বাই দ্য লিটল বার্ড কলিং হার। ওকে, নেক্সট রয়েছে আই এম টু উইক টু ওয়াক, দেখো আই এম সো উইক দ্যাট আই ক্যান নট ওয়াক, কমপ্লেক্স করলে এটা হবে বা নেগেটিভ করলেও এটা হবে। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো অলদো হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট, এটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে কি না, মেইন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। আচ্ছা দেখো বলছে হোয়েন, দেখো এইটা দেখো কি বলছে, এই অলদো হি ওয়াজ আনওয়েল, এইটা হচ্ছে দেখো ডিপেন্ডেন্ট ক্লজ, আর এখান থেকে হি ওয়েন্ট আউট, এইটা হচ্ছে মেইন ক্লজ। ওকে, নেক্সট দেখো বলছে নেক্সট মান্থ মাই ফাদার উইল গো টু দিল্লি, দেখো এখানে গো রয়েছে, উইল গো করতে হবে, কেন এটা কিন্তু ফিউচার টেন্স দিয়ে আমাকে গ্যাপটা পূর্ণ করতে হবে। নেক্সট কি রয়েছে দেখো আন্ডারলাইন দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, দেখো হি রিটার্ন হোম হোয়েন ইট ওয়াজ রেনিং, দেখো যখন সে বাড়ি ফিরলো, যখন সে বৃষ্টি হচ্ছিলো তখন কিন্তু সে বাড়ি ফিরলো। দেখো হোয়েন ইট ওয়াজ রেনিং ইট কি বলছে ইট ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, দেখো এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজের একটা উদাহরণ। দেখো নেক্সট বলছে দেখো রিমা অ্যাগ্রিড উইথ হার ফ্রেন্ডস প্রপোজাল, এটা কিন্তু প্রিফিক্স কিংবা সাফিক্স যোগ করে কিন্তু সেন্টেন্সটা লিখতে হবে। রিমা ডিসঅ্যাগ্রিড উইথ হার ফ্রেন্ডস প্রপোজাল, দেখো এটাকে এখানে কিন্তু অ্যান্টোনিম লিখতে হবে, ঠিক আছে। অ্যাগ্রিডের বিপরীত কিন্তু কি হবে, এটা তো ডিসঅ্যাগ্রিড। ওকে, দেখো ডিসটা হচ্ছে প্রিফিক্স। নেক্সট দেখো হচ্ছে সোনালি গোজ টু স্কুল, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে লিখতে হবে, সোনালি ইজ গোয়িং টু স্কুল। নেক্সট দেখো কি বলা আছে রমেশ হ্যাজ মেনি ওয়ার্কস টু ডু, আইডেন্টিফাই দ্য ইনফিনিটিভ, দেখো টু ডু এই কথাটা হচ্ছে ইনফিনিটিভ। নেক্সট দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, দেখো কি বলছে সময় এবং নদীর ধারা কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক আছে। দেখো নেক্সট কি বলছে দেখো রাইটিং, এখানে দেখো বলছে অ্যাডভান্টেজেস, একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে কি বলছে অ্যাডভান্টেজেস অফ ভিজিটিং লাইব্রেরি, কি বলছে রেগুলারলি, দৈনিক লাইব্রেরিতে যাওয়া যে আমাদের কতটা অ্যাডভান্টেজেস সেটা কিন্তু সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো ভিজিটিং দ্য লাইব্রেরি রেগুলারলি অফার্স নিউমারাস অ্যাডভান্টেজেস দ্যাট সিগনিফিকেন্টলি এনহ্যান্সেস অন নলেজ, কি বলছে অ্যান্ড পার্সোনাল গ্রোথ, দেখো প্রত্যেক দিন বা দৈনিক যদি আমরা লাইব্রেরিতে যাই তাহলে কী হবে, একজনের যে নলেজ বা জ্ঞান এবং যে তার যে গ্রোথ, এটা কিন্তু বলা হয়েছে কি মেন্টাল গ্রোথ, ফিজিক্যাল গ্রোথ কিন্তু নয়, হ্যাঁ মেন্টাল গ্রোথ কিন্তু কী হবে না তো অসাধারণভাবে ভালো হবে। ফার্স্টলি প্রথমত লাইব্রেরিজ প্রোভাইড ইজি অ্যাক্সেস টু ভাস্ট কালেকশন অফ বুকস, দেখো লাইব্রেরিতে গেলে কী হবে বইয়ের বিশাল সংখ্যক বই যে কালেকশন, সেই কালেকশন কিন্তু আমাদের সামনে দেখো খুলে যাবে। দেখো ম্যাগাজিন, শুধুমাত্র বই নয় ম্যাগাজিনসও থাকে, এবং ডিজিটাল রিসোর্সেস enabling individuals to explore a wide range of subjects and stay updated with the current information। দেখো লাইব্রেরি থাকলে কী হবে না তো প্রচুর সংখ্যক বই, ম্যাগাজিন, ডিজিটাল যে রিসোর্সেস রয়েছে সেই সংস্থানগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা কিন্তু তার সান্নিধ্যে আসতে পারবো এবং নিজেদেরকে কিন্তু আপডেট করতে পারবো, ঠিক আছে। মানে একদম কারেন্ট যে ডেটা আছে তার সঙ্গে কিন্তু নিজেদেরকে কিন্তু মানে এনগেজ করতে পারবো, ঠিক আছে। কি বলছে নেক্সট রেগুলার ভিজিটস
কি বলছে ফস্টার হ্যাবিট অফ রিডিং। দেখো প্রত্যেকদিন যদি লাইব্রেরিতে যায় তাহলে আমাদের মধ্যে একটা দেখো পড়ার প্রতি যে হ্যাবিট বা অভ্যেস সেটা কিন্তু একটা তৈরি হবে। হুইচ ইমপ্রুভস ভোকাবুলারি, যার ফলে কিন্তু ভোকাবুলারি বা শব্দকোষ কিন্তু বৃদ্ধি পাবে। কম্প্রিহেনশন, যে বোধগম্য কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি বুঝতে পারবো। অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং যে স্কিল, এবং যে বিভিন্ন যে জটিল যে চিন্তাভাবনা সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা ওয়াকিবহাল কিন্তু হতে থাকবো। অ্যাডিশনালি দেখো আরও কি রয়েছে, লাইব্রেরি সার্ভ অ্যাজ কোয়াইট অ্যান্ড পিসফুল এনভায়রনমেন্টস আইডিয়াল ফর ফোকাস স্টাডি অ্যান্ড রিসার্চ। দেখো বলছেন লাইব্রেরির যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু খুবই শান্ত থাকে, ঠিক আছে। তার ফলে যে আমরা স্টাডিতে একটা মনোনিবেশ করতে পারি, বিভিন্ন যে রিসার্চ ওয়ার্ক থাকে তাতে কিন্তু আমরা মনোযোগ কিন্তু দিতে পারি, ঠিক আছে। দেখো ফ্রি ফ্রম ডিস্ট্রাকশন কমন অ্যাট হোম অ্যান্ড আদার পাবলিক প্লেসেস। দেখো অন্যান্য দিকে যে মন যায় না কিন্তু, ঠিক আছে, ডিস্ট্রাক্ট হয় না, দেখো অন্যত্রে মনটা চলে যায় না। আমরা কিন্তু আমাদের যে পড়াশুনো সেই পড়াশোনার প্রতি একটা ডিপভাবে যে মনোনিবেশ করতে পারি, গভীরভাবে মনোসংযোগ করতে পারি। They also promote community engagement, দেখো অফারিং অপরচুনিটি টু পার্টিসিপেট ইন ওয়ার্কশপস। দেখো লাইব্রেরিতে বিভিন্ন যে কমিউনিটি যে এনগেজমেন্ট সেগুলোও কিন্তু হয়ে থাকে, লাইব্রেরি দেখো আয়োজিত করে থাকে। তারপরে দেখো বিভিন্ন যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে কিন্তু আমরা পার্টিসিপেট করার একটা সুযোগ পেয়ে থাকি। সেমিনার্স দেখো অ্যান্ড গ্রুপ অ্যাক্টিভিটিজ, সেমিনার এবং গ্রুপ অ্যাক্টিভিটিসে দ্যাট ব্রডেন প্রসপেক্টিভ অ্যান্ড এনকারেজ সোশ্যাল ইন্টারাকশন। দেখো তারপরে কী হয় যে সামাজিক যে তোমার ইন্টারাকশন বা তোমার যে বিনিময়, সেই বিনিময়টা কিন্তু অনেকটা বেড়ে যায়। মোরওভার দেখো বলছে ফ্রিকুয়েন্ট লাইব্রেরি ভিজিট ক্যান ইন্সপায়ার কিউরিওসিটি অ্যান্ড লাইফ লং লার্নিং। দেখো আমাদের মধ্যে একটা যে কৌতূহল, ঠিক আছে, এবং যে শেখার প্রতি যে একটা আগ্রহ সেটা কিন্তু এনরিচ করে। হেল্পিং দ্য ইন্ডিভিজুয়ালস ডেভেলপ আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস এডুকেশন। দেখো শিক্ষার প্রতি যে একটা তোমার গঠনমূলক যে চিন্তা সেটা কিন্তু গড়ে তোলে। ওভারঅল দ্য লাইব্রেরি ইজ আ ভ্যালুয়েবল রিসোর্স দ্যাট nurtures intellectual development, creativity and love for reading, making it an essential part of professional, personal and academic growth. দেখো বলছে কি, দেখো লাইব্রেরি হচ্ছে একটা ভ্যালুয়েবল রিসোর্স। দেখো একটা মূল্যবান একটা তোমার যে রিসোর্স, তোমার রিসোর্স বলতে তোমার একটা কি বলবো, তোমার একটা জ্ঞানের একটা ভান্ডার বলতে পারো, যেটা কিন্তু আমাদের মধ্যে কী করে না, তো ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আর বৌদ্ধিক যে তোমার বৃদ্ধি বা তোমার যে বৌদ্ধিক যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে। এবং যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং লাভ ফর রিডিং এবং ভালোবাসা জন্মায় কিসের প্রতি না, তো পড়ার প্রতি, সেটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে। মেকিং ইট অ্যান এসেনশিয়াল পার্ট অফ লাইফ, পার্সোনাল লাইফ। দেখো বলছে আমাদের যে ব্যক্তিগত জীবনের যে তোমার যে গুরুত্ব সেটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে। এবং একাডেমিক গ্রোথ, দেখো আমাদের একাডেমিক দিক থেকেও কিন্তু অনেকটা দেখো বিকাশ লাভ হয়, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি লাইব্রেরি ভিজিটের কত দেখো অ্যাডভান্টেজ রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু এই হ্যাবিটটা কিন্তু গড়ে তোলো, ঠিক আছে। এটা কিন্তু খুবই প্রয়োজন জীবনে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আলোচ্য তোমার যে প্রশ্নোত্তর পর্ব বা সেট, তোমার একটা নতুন একটা সেট বলতে পারো, যেটা কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষাকে বেশ করে কিন্তু আমি কিন্তু এটা কিন্তু রেডি করেছি, ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, ভালো থেকো এবং সুস্থ থেকো।